হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 11-এর এডুকেশনের দ্বিতীয় চ্যাপ্টারের বেশ কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। ক্লাস 11 সেমিস্টার 1-এর দ্বিতীয় চ্যাপ্টারটি হলো শিক্ষার লক্ষ্য। তো এই চ্যাপ্টারে যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নগুলো পরপর আমি ভিডিওতে আনব। তোমরা ভিডিওটা দেখো এবং প্রয়োজন হলে প্রশ্নগুলো লিখে নিও। তো শুরু করছি আজকের দ্বিতীয় চ্যাপ্টার শিক্ষার লক্ষ্য। এই চ্যাপ্টারটির প্রথম শর্ট প্রশ্ন হল, জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য এই কথা কে বলেছেন? জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন জন ডিউই। তাহলে এই কথাটি বলেছেন জন ডিউই। তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলছে? মানুষকে উপার্জনে সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। মানুষকে উপার্জনে সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয়, শিক্ষার এই লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য। শিক্ষার লক্ষ্য বেশ কিছু লক্ষ্য আছে, কৃষ্টিমূলক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য, এরকম বেশ সামাজিক লক্ষ্য, বেশ কিছু লক্ষ্য আছে। মূলত আমরা শিক্ষার লক্ষ্যকে দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং অপরটি হলো সামাজিক লক্ষ্য বা সমাজতান্ত্রিক লক্ষ্য। তো সেই লক্ষ্য, এই যে দুটো লক্ষ্য, এই লক্ষ্য দুটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় বা বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। তো তার মধ্যে একটি হলো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বা ব্যক্তিকেন্দ্রিক যে লক্ষ্য, সেই লক্ষ্যের একটি পয়েন্ট হলো যে বৃত্তিমূলক লক্ষ্য, অর্থাৎ শিক্ষার্থীকে বা একটি শিশুকে বা ব্যক্তিকে বৃত্তির জন্য সক্ষম করে তোলা। এটাই হলো শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যের মূল বক্তব্য। তো সেই জন্য কথাটি হচ্ছে উপার্জনে সক্ষম করে তোলা এই শিক্ষার লক্ষ্য, এটি হলো বৃত্তিমূলক লক্ষ্য। তারপর দেখো তৃতীয় প্রশ্ন কি বলছে? বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো, বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তাহলে এক কথায় যদি বলে শিক্ষার লক্ষ্য কী, তাহলে আমরা কি বলতে পারি? শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তারপর দেখো চতুর্থ প্রশ্ন কি বলছে? 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়? 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়? অর্থাৎ আমাদের দেশে যে শিক্ষানীতি, বর্তমানে আমরা যে শিক্ষানীতি, সেটা হলো 2020 সালে। এই যে তোমাদের নতুন যে সিলেবাস, এটি হলো 2020 সালের শিক্ষানীতি অনুযায়ী। তোমরা এখন পড়াশোনা করছো সেমিস্টার সিস্টেমে, অর্থাৎ নতুন সিলেবাসে। এই যে সিলেবাস বা এই যে সিস্টেম, এটি হলো 2020 সালের নতুন শিক্ষানীতি। কিন্তু এর আগে পর্যন্ত আমরা যে শিক্ষানীতিতে পড়েছি সেটা হলো 1986 সালের জাতীয় শিক্ষানীতি। 1986 সালের জাতীয় শিক্ষানীতি। তবে এই শিক্ষানীতিতে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন এসছে। যেমন 1991 সালে রামমূর্তি কমিটি, 1992 সালে হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি, তারপর 1992-তে আবার প্রোগ্রাম অফ অ্যাকশান, এই সমস্ত কমিটির মাধ্যমে এই 1986 সালের যে শিক্ষানীতি তৈরি করা হয়েছিল, সেই শিক্ষানীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়। তো যাই হোক, মূল যে শিক্ষানীতি সেটা হলো 1986 সালে। প্রথম শিক্ষানীতি তৈরি হয় 1968। তারপরে সর্বশেষ অর্থাৎ 2020 সালের আগে পর্যন্ত যে শিক্ষানীতি, সেটি মূলত 1986 সালের জাতীয় শিক্ষানীতি। এই শিক্ষানীতি সম্পর্কে তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে, 1986 সালের জাতীয় শিক্ষানীতি। তো যাই হোক, তো এই যে 1986 সালের জাতীয় শিক্ষানীতি, এই নীতিতে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়? এখানে বলা হয়েছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের উপরে
বেশি গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ মানুষের ডেভেলপমেন্ট, ব্যক্তির ডেভেলপমেন্টের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়। তারপর পরের প্রশ্ন বলছে, প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল, প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল মোক্ষ লাভ। তাহলে প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ। তারপর দেখো ষষ্ঠ প্রশ্ন কি বলছে, 6 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান। শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান কি না? দর্শন শাস্ত্র। অর্থাৎ দর্শন শাস্ত্রই শিক্ষার লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। সেই জন্য বলা হয় যে শিক্ষার লক্ষ্য ঠিক করে দেয় দর্শন, এবং সেই লক্ষ্য অনুযায়ী বাস্তবে প্রয়োগ করতে সাহায্য করে মনোবিজ্ঞান এবং সমাজবিদ্যা। তাহলে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করাকে দর্শন শাস্ত্র, এবং সেই লক্ষ্য অনুযায়ী সেটাকে বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। তো যাই হোক, তাহলে শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান কি না? দর্শন শাস্ত্র, অর্থাৎ ফিলোসফি। দর্শন হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। তারপর সপ্তম প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ভবিষ্যতে পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কে এই কথা বলেছে? কথা বলেছে স্পেন্সার, অর্থাৎ হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার এই কথা বলেছে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা। শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ এবং কর্মঠ করা। কে বলেছে? কথাটি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছে। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। আমি একটু আগেই বললাম যে শিক্ষার মূলত দুটি লক্ষ্য, একটি হলো ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তির বিকাশকে কেন্দ্র করে একটি লক্ষ্য, এবং অপরটি হলো সমাজতান্ত্রিক বা সমাজের উন্নয়ন বা সমাজকে কেন্দ্র করে শিক্ষার আরেকটি লক্ষ্য। তো এই দুটি লক্ষ্য একসঙ্গে সমন্বয় সাধন করে বা এই দুটি লক্ষ্যকে একসঙ্গে কি বলা হচ্ছে? ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। এটাই হলো শিক্ষার মূল লক্ষ্য। কিন্তু আমরা যদি এক কথায় বলতে চাই শিক্ষার লক্ষ্য কী, তাহলে আমরা বলবো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। অপশান অনুযায়ী কিন্তু উত্তর দিতে হবে। অপশানে যেমন থাকবে তেমন উত্তর দিতে হবে। হয় থাকবে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন, অথবা অপশানে থাকবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। আর যদি এই দুটি উত্তরই থাকে তাহলে যে কোনো একটা দিলে কিন্তু উত্তরটা সঠিক হবে। তো অপশান অনুযায়ী কিন্তু আমাদেরকে উত্তর দিতে হবে। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিত্বের বিকাশের জন্য সমাজের কল্যাণের উপর গুরুত্ব আরোপ করা। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিত্বের বিকাশের জন্য সমাজের কল্যাণের উপর গুরুত্ব আরোপ করা। এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে হেগেল। হেগেল, জার্মান দার্শনিক হেগেল এই কথাটি বলেছেন। তারপর 11 নম্বর প্রশ্ন কি বলছে, ডেলর্স কমিশনে শিক্ষার কটি স্তম্ভের কথা বলা হয়েছে। ডেলর্স কমিশন তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে। ডেলর্স কমিশন, এই ডেলর্স কমিশনে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। কটি স্তম্ভ? শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। জ্যাক ডেলরের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। এখানে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়। সেই 4টি স্তম্ভ কী কী দেখো এখানে দেওয়া আছে। জানার জন্য শিক্ষা, হওয়ার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা এবং একত্রে বসবাসের জন্য শিক্ষা। জানার জন্য শিক্ষা, তারপরে হচ্ছে কর্মের জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষাটা হচ্ছে 2 নম্বর হবে। কর্মের জন্য, তারপর হচ্ছে হওয়ার জন্য, তারপর একত্রে বসবাসের জন্য শিক্ষা। অর্থাৎ জানার জন্য বলতে জ্ঞান অর্জনের শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। তারপর কর্মের, অর্থাৎ কর্ম করার জন্য, কাজ করার জন্য, বৃত্তিমূলক যে লক্ষ্য
তো সেই কর্মের জন্য শিক্ষা, তারপর হওয়া বলতে মানুষ হওয়ার জন্য শিক্ষা, এবং একত্রে বসবাস করার জন্য শিক্ষা। এই 4টে স্তম্ভের কথা ডেলস কমিশনে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই 4টি স্তম্ভ, এবং এই 4টি স্তম্ভ থেকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। তো যাই হোক, তাহলে ডেলস কমিশনে শিক্ষার কটি স্তম্ভের কথা বলা হয়েছে? এটি বলা হয়েছে 4টি স্তম্ভের কথা। তারপর 12 নম্বর প্রশ্ন কি বলছে? মধ্যযুগে ভারতে শিক্ষার একটি জাতীয় লক্ষ্য হলো। মধ্যযুগে ভারতের শিক্ষার একটি জাতীয় লক্ষ্য হলো কি না? নৈতিক মান ও চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া। নৈতিক মান এবং চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া, এটাই হলো মধ্যযুগের ভারতের শিক্ষার জাতীয় লক্ষ্য। তোমাদের বিভিন্ন যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পড়তে হবে। প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থা, এই 3টে পিরিয়ডের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমাদের জানতে হবে। তো এখানে মধ্যযুগের কথা বলা হয়েছে। তো যাই হোক, পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলছে? শিক্ষা হলো একটি ড্যাশ প্রক্রিয়া। শিক্ষা হলো একটি ড্যাশ প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ এটি জন্মের পর থেকে শুরু হয় একেবারে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ অ্যাকচুয়ালি মাতৃগর্ভ থেকেই শুরু হয়, তারপর একেবারে মৃত্যু পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে। সেই জন্য এটাকে আমরা বলছি জীবনব্যাপী শিক্ষা। তারপর 14 নম্বর প্রশ্ন কি বলছে? স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশ হলো শিক্ষার লক্ষ্য। স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশ হলো শিক্ষার লক্ষ্য। এটি কে বলেছে? এটি রুশো বলেছে। জ্যাক রুশো, যাকে আমরা আধুনিক শিক্ষার জনক বা শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলে চিনি, সেই রুশোই এই কথাটি বলেছেন। তারপর 15 নম্বর প্রশ্ন কি বলছে? চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, কথাটি কে বলেছে? কথাটি হারবার্ট স্পেন্সার বলেছে। হারবার্ট স্পেন্সার বলেছে। বয়রেফ হবে হারবার্ট স্পেন্সার কথাটি বলেছে। তারপর 16 নম্বর প্রশ্ন কি বলেছে? ব্যক্তিতান্ত্রিকদের মতে শিক্ষার লক্ষ্য হলো। ব্যক্তিতান্ত্রিকদের মতে শিক্ষার লক্ষ্য হলো, অর্থাৎ শিক্ষার যে দুটি লক্ষ্যের কথা আমি বললাম, একটি হলো ব্যক্তিতান্ত্রিক আর একটি হলো সমাজতান্ত্রিক লক্ষ্য। তো এখানে ব্যক্তিতান্ত্রিক মতবাদে যারা বিশ্বাসী বা ব্যক্তিতান্ত্রিক মতবাদকে যারা যে সমস্ত দার্শনিক, চিন্তাবিদ বা শিক্ষাবিদরা সমর্থন করেছেন, তাদের মতে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। এর পরের ভিডিওতে আমি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায় এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায় এটা নিয়ে আসব। তো তখন ভালো করে বুঝতে পারবে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে এবং শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে। তো যাই হোক, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল বক্তব্য হলো যে শিক্ষার্থীর নিজের যে গুণ, সেই গুণের বিকাশ ঘটাতে হবে, শিক্ষার্থীর বিকাশ ঘটাতে হবে। সমাজের বিকাশ ঘটানোর কোনো প্রয়োজন নেই, আলাদা করে সমাজের বিকাশ ঘটাতে হবে না। ব্যক্তিকে যদি ডেভেলপ করা যায় বা ব্যক্তির যদি বিকাশ ঘটানো যায়, তাহলে ব্যক্তি তার যে চিন্তাভাবনা, তার যে ধ্যান ধারণা, তার যে বুদ্ধিবৃত্তি, সেই সমস্ত বুদ্ধিবৃত্তি দিয়ে ব্যক্তি সমাজের ডেভেলপ করবে। তো আলাদা করে সমাজের ডেভেলপের প্রয়োজন নেই। এটি হলো ব্যক্তিতান্ত্রিক যারা সমর্থক তাদের বক্তব্য, যে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির বিকাশ সাধন। অপরদিকে যারা সমাজতান্ত্রিক লক্ষ্যে বিশ্বাসী, তারা বলছে যে ব্যক্তি যেহেতু সমাজের মধ্যে বসবাস করে, সেহেতু সমাজের ডেভেলপ করলেই বা সমাজের বিকাশ সাধন করলেই ব্যক্তির বিকাশ সাধন হবে। তো তাদের বক্তব্য যে আলাদা করে ব্যক্তির বিকাশ সাধনের কোনো প্রয়োজন নেই, সমাজের ডেভেলপ করতে হবে। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমাজের ডেভেলপ করা। তো এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করেই শিক্ষার বিভিন্ন লক্ষ্য, অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য, এই লক্ষ্যের মতবিরোধ এবং এই দুটো লক্ষ্য
উপস্থাপিত হয়েছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে এডুকেশনের পরবর্তী যে ভিডিও সেটি হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য নিয়ে পরপর আলোচনা করব। তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে এই দুটো লক্ষ্য বলতে কী বোঝানো হয়েছে। তো যাই হোক, এখানে প্রশ্নের উত্তরটি হলো ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন। তারপর 17 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনের উন্নতি সাধন। একই জিনিস, সেই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনের উন্নতি সাধন। এটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তির কথা বললেই সেটা কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হবে, আর সমাজের কথা বললে সেটি সমাজতান্ত্রিক লক্ষ্য হবে। তারপর 18 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একটি সুবিধা হলো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একটি সুবিধা হলো, কি সুবিধা? আত্ম উপলব্ধিতে সাহায্য করে। কার? অর্থাৎ শিক্ষার্থীর আত্ম উপলব্ধি বা ব্যক্তির আত্ম উপলব্ধিতে এই লক্ষ্য সাহায্য করে। তারপর 19 নম্বর প্রশ্ন কি বলছে, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি ত্রুটি হলো, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি ত্রুটি। এর আগেরটা আমরা সুবিধা দেখেছি, এবারেরটা অসুবিধা। অর্থাৎ ত্রুটি হলো কি, শিক্ষার্থীকে আত্মকেন্দ্রিক করে তোলে। কারণ এখানে সবসময় শিক্ষার্থীর বিকাশের কথা চিন্তা করা হয়, সেই জন্যই বলছে শিক্ষার্থীকে আত্মকেন্দ্রিক করে তোলে। আরও ডিটেলসে আলোচনা করলে তারপরে তোমরা এটা পুরোপুরি বুঝতে পারবে। তো যাই হোক, এখন প্রশ্নের উত্তর হলো শিক্ষার্থীকে আত্মকেন্দ্রিক করে তোলে। তারপর আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক অর্থাৎ শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ সাধন হলো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি বৈশিষ্ট্য। তো আজকের এই যে 20টা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আস্তে আস্তে এই চ্যাপ্টারের পরপর প্রশ্নগুলো পরপর ভিডিওতে আনা হবে। তো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং খাতায় নোট করে নিতে পারো, কারণ এগুলো খাতায় নোট করে নিলে তাহলে কী হবে, পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে। এবং তোমরা জানো যে এই সেমিস্টারটা তোমাদের সম্পূর্ণটাই শর্ট প্রশ্ন বা এমসিকিউ। পরপর বিভিন্ন প্যাটার্নের যে এমসিকিউ হতে পারে সেই প্যাটার্নগুলো আস্তে আস্তে আমরা ফলো করব এবং সেই অনুযায়ী প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।